হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে কানাডিয়ান ওয়াইল্ড ফায়ারের ধোঁয়া, কী প্রতিক্রিয়ার আশঙ্কা বিশ্বকাপ ফুটবল ফাইনালে, এই বিষয়টি আলোচনা করব এবং ধোঁয়া নিয়ে অতিরিক্ত ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, এই বিষয়টি আজকে আলোচনা করব। রোববার বিশ্বকাপের বিশ্ব আসর, ফুটবল ভাইরাসে কাঁপছে দুনিয়া, কে নেবেন সোনার কাপ, এই বিষয়টি আজকে আলোচনা করব। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানের কারণে 2 ডজনের বেশি কংগ্রেস সদস্যের ফান্ড রেজিং ক্যান্সেল করে দিয়েছে আইপ্যাক, এই বিষয়টি জানব। যে কোনো বয়সে হতে পারে সব রোগের বড় রোগ যাকে বলা হয় ব্লাড প্রেশার, প্রতিরোধের পথ কী, এই বিষয়টি আজকে আলোচনা হবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, জনাব মোস্তফা হোসেন মুকুল এবং ইব্রাহিম চৌধুরী খোকন আর আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। আপনারা দেখতে পাচ্ছেন নাজমুল হাসানের পেছনে বিশাল স্টেডিয়াম এবং আমার মনে হয় যে স্টেডিয়ামের মাঝখানে বসে তিনি যেন কথা বলছেন। মানে মনে হচ্ছে মাঝখানে স্টেডিয়ামের ঠিক মাঝখানেই বসেছেন বিশাল সিংহাসন জুড়ে এবং তিনি যেন এই স্টেডিয়ামের অধিপতি, এরকম একটা ভাব তার হবে মনে হচ্ছে। কিছু বলবেন নাজমুল হাসান? হ্যাঁ, এখন বিশ্বকাপের খেলা চলছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা বিশ্বকাপের দিলাম। জি জি জি, না বুঝতে পারছি। বাট যেভাবে বসেছেন আপনি, মানে পুরো বিশ্বকাপটাই বিশ্ব স্টেডিয়ামটাই মনে হচ্ছে আপনার অধীনে আছে আর কি। আপনার সাউন্ড খুব ইকো করতেছে। বলছি পুরা স্টেডিয়ামটা মনে হচ্ছে পুরা স্টেডিয়ামের অধিপতি যেন আপনি, আপনার হাতেই যেন পুরা স্টেডিয়াম। না, আমার হাতে না, আমার পিছনে স্টেডিয়াম। যাই হোক, এই স্টেডিয়ামের ব্যাপারে পরে বলতেছি একটু, তো আগে অন্য খবরে আসি। টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা প্যানেলে সবাইকে শুভেচ্ছা ও সালাম। এবং আজকে শুক্রবার জুলাই মাসের 17 তারিখ। হামলা বৃদ্ধির সাথে সাথে যুক্তরাষ্ট্র ইরান একটি বৃহত্তর যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, এমনটাই এখন মনে হতে শুরু করেছে অনেকের। পারস্য উপসাগরীয় অঞ্চলে অধিক সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোকে হামলার ফলে সংঘাতের এমন এক চক্র শুরুর ঝুঁকি তৈরি হয়েছে যেখানে কোনো পক্ষই পিছু হটছে না। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ জলপথের উপর ইরানের নিয়ন্ত্রণ বা চোখ হোল্ড, যেটাকে যুক্তরাষ্ট্রের ভাষায় হচ্ছে চোখ হোল্ড, আর ইরান বলছে তাদের নিয়ন্ত্রণ শিথিল করতে তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন তা বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের হামলার পরিধি আরো বাড়িয়েছে। আজ এর আওতায় তারা ইরানের আরো কিছু সেতু ও জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে আজকে, এবং ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরের টাওয়ার ধসিয়ে দিয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে যুদ্ধ মধ্যস্থতাকারী কাতার এবং কুয়েত, যেখানে দেশে একটি পানি বিশুদ্ধকরণ বা লবণাক্ততা দূরীকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যুদ্ধ কিছুটা বিস্তৃতি লাভ করতে শুরু করেছে এবং এর ফলে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করার পরও দুদেশের মধ্যে শেষ পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ দুই পক্ষই নাছোড়বান্দা। যুক্তরাষ্ট্র দাবানলের ধোঁয়া নিয়ে কানাডাকে আরো শুল্ক আরোপের হুমকি দিলেন আজ প্রেসিডেন্ট ট্রাম্প। কানাডা তাদের বনভূমি ও সেখানকার ঝোপঝাড়ের যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না এমন অভিযোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয়ভাবে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের কবলে পড়তে হচ্ছে। এই বাতাসের মান বিপজ্জনক এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা কানাডাকে দায়ী করছি। আজ শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কথা লিখে ট্রাম্প বলেছেন, ট্রাম্প এই কথা লিখেছেন এবং মানে সরাসরি হুমকি দিয়েছেন ট্রাম্প ইরানকে, কানাডার উপর পণ্যের উপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করার ব্যাপারে। সারা সপ্তাহ জুড়ে কানাডা থেকে ভেসে আসা ধোঁয়ার কারণে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের ইস্টার্ন অঞ্চল অর্থাৎ পূর্বাঞ্চলীয় উপকূলের স্টেটগুলো এবং মধ্য পশ্চিমাঞ্চলের আকাশ আচ্ছন্ন হয়ে আছে। তবে আজ নিউ ইয়র্কের আবহাওয়া অনেকটা পরিষ্কার। আজকে ধোঁয়ার গন্ধ তেমন নেই এবং ধোঁয়ার তেমন চোখেও পড়ছে না আজকে অবশ্য।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আজ জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় 30 লাখ অভিবাসী, যারা যুক্তরাষ্ট্রে যাদের বৈধভাবে বসবাসের কোনো কাগজপত্র ছিল না, তারা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছে। এর মধ্যে আনুমানিক 22 লাখ মানুষ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন। 30 লাখের ভিতরে 22 লাখই স্বেচ্ছা, অর্থাৎ যেটাকে বলা হয় সেলফ ডিপোর্টেশন, দেশ ত্যাগ করেছেন। এবং 7,13,000-এর বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিকভাবে ডিপোর্ট করা হয়েছে। সেটি আজকে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরেরও ঠিক সেই স্নেহপূর্ণ পরিচর্যা, নতুন শব্দ প্রেসিডেন্ট ট্রাম্পের, স্নেহপূর্ণ পরিচর্যা প্রয়োজন, যা ওয়াশিংটন ডিসি কে বদলে দিয়েছিল বলে তিনি দাবি করেছেন। উদাহরণ হিসেবে তিনি পরিচ্ছন্ন ওয়াশিংটন বর্তমানে পরিচ্ছন্ন রাস্তাঘাট, আমি জানি না কতটা পরিচ্ছন্ন, আপনার কেউ গিয়েছেন কিনা, সেটা অনেকের মনে হয়েছে কিনা সেটাও জানি না, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় পরিচ্ছন্ন রাস্তাঘাট, অপরাধের হার হ্রাস এবং নতুন করে সংস্কার করা ইতালীয় দূতাবাসের কথা তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতেও সেই ধরনের মেক ওভার, পরিচ্ছন্ন অভিযান প্রয়োজন মামদানির নেতৃত্বাধীন নিউ ইয়র্ক সিটির। যুক্তরাষ্ট্রের যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অন্য আরেকটি দেশের নাগরিক, তাদের যে একটি বার্তা দিয়েছে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বিষয়ক জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্ট আজকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবশ্যই যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও যুক্তরাষ্ট্র থেকে প্রস্থান করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট লাগবে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট লাগবে, ব্যবহার করতে হবে। এই নিয়মটি দ্বৈত নাগরিকত্বধারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের এবং এই ক্ষেত্রে শিশুরাও কিন্তু বাইরে নয়, তাদেরও সমানভাবে, তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। দ্বৈত নাগরিকত্বধারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, যেটাকে বলা হয় ইএসটিএ, এর জন্য আবেদনের ক্ষেত্রে তাদের অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইএসটির কোনো প্রয়োজন হয় না। ইএসটির প্রয়োজন হয় অন্য দেশের নাগরিকদের, যারা যুক্তরাষ্ট্রে আসতে চান, তাদের ইলেকট্রনিক সেই ট্রাভেল অথরাইজেশন দরকার হয়। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রায়শই দ্বৈত নাগরিকত্বধারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইএসটি এর আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করে থাকেন। আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা জাতীয় পরিচয়ধারী হন এবং বিদেশে বসবাস অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভ্রমণের পরিকল্পনা করেন, তবে অবশ্যই একটি বৈধ যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সাথে রাখতে হবে। আপনার যুক্তরাষ্ট্রের পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায়, গিয়ে থাকে বা শীঘ্রই শেষ হতে চলেছে, তবে ভ্রমণের আগেই তা নবায়ন করতে হবে। সাধারণত কোনো বিদেশি দেশে প্রবেশের তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত আরো 6 মাস বহাল থাকা আবশ্যক। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড অর্থাৎ স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে পাবলিক চার্জ মূল্যায়ন পদ্ধতিতে আবারও কঠোরতা আনতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। নতুন চূড়ান্ত বিধিমালা, ফাইনাল রুল প্রকাশিত হয়েছে আজ, এবং সেখানে দেখা যাচ্ছে কোনো আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা সেই বিষয়টি আগের তুলনায় আরো বিস্তারিতভাবে এবং বিস্তারিত এবং বিস্তৃত দুভাবেই মূল্যায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অধীনস্থ ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস, যেটাকে আমরা ইউএসসিআইএস বলে থাকি, তারা আজ জানিয়েছে যে 2022 সালে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া পাবলিক চার্জ নীতিমালা বাতিল করে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন বিধিমালা 17 জুলাই 2026 তারিখে ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে এবং আজই সেটা প্রকাশ করা হয়েছে এবং 20 জুলাই সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এটি 18 সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর হওয়ার কথাও রয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে যে ইমিগ্রেশন কর্মকর্তারা প্রতিটি আবেদনকারীর ক্ষেত্রে টোটালিটি অব দ্য সার্কামস্ট্যান্সেস বা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। অর্থাৎ শুধু একটি নির্দিষ্ট বিষয় নয়, বরং আবেদনকারীর আর্থিক অবস্থা, কর্মসংস্থানের ইতিহাস, শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, পারিবারিক পরিস্থিতি এবং ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা,
সহ বিভিন্ন বিষয় একসঙ্গে মূল্যায়ন করবেন অ্যাডজুডিকেশন অফিসার। ইউএসসিএস এর এক বিবৃতি বিএসসিএস এক বিবৃতিতে আরো জানিয়েছে যে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো এমন নীতিমালা পুনর্বহাল করা যাতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে আগ্রহীরা নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সক্ষমতা প্রদর্শন করতে পারেন। এবং প্রশ্নটা হচ্ছে পাবলিক ট্রাস্টটা আসলে কি? যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পাবলিক ট্রাস্ট ধারণাটি দীর্ঘদিন ধরে রয়েছে, যদিও এর মাধ্যমে অভিবাসন কর্তৃপক্ষ মূল্যায়ন করে থাকে কোনো ব্যক্তি ভবিষ্যতে প্রধানত সরকারি আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা। গ্রিন কার্ড, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এবং কিছু কিছু অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে এই মূল্যায়ন প্রযোজ্য হতে পারে। তবে আইন অনুযায়ী শরণার্থী অর্থাৎ রিফিউজি, আশ্রয় প্রার্থী অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এবং কিছু মানবিক ক্যাটাগরির আবেদনকারী এই পাবলিক চার্জ বিধানের আওতার বাইরে থাকেন। কোন বিষয়গুলো বিবেচনা আসতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন কর্মকর্তারা আবেদনকারীর আয়, সম্পদ, আর্থিক সক্ষমতা, চাকরি ইতিহাস, শিক্ষক দক্ষতা, স্বাস্থ্যগত অবস্থা, পারিবারিক পরিস্থিতি এবং ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা এইসব বিষয়ে মূল্যায়নের অংশ হিসাবে বিবেচনা করতে পারেন। সরকারি সুবিধা নিলেই কি গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে? তা না, মোটেও। প্রকাশিত তথ্য অনুযায়ী কোনো একটি সরকারি সুবিধা গ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে এমন কোনো বিধান, নতুন নিয়মও নেই। বরং প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট তথ্য উপাত্ত বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নতুন ফরম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ইউএসসিএস আরো জানিয়েছে ফর্ম I-485, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন টু রেজিস্টার পার্মানেন্ট রেসিডেন্স অর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এর নতুন সংস্করণ প্রকাশ করা হবে এবং তা 18 সেপ্টেম্বর 2026 থেকে শুধুমাত্র নতুন সংস্করণের ফর্ম গ্রহণ করা হবে। এই তারিখের পর পুরনো সংস্করণের ফর্ম গ্রহণ করা হবে না আর। এদিকে সরকারি সুবিধা গ্রহণকারী অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়া থেকে বঞ্চিত করা হতে পারে, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন নতুন নিয়মের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। ট্রাম্প প্রশাসনের এমন একটি নতুন নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে মেয়র মামদানি, যা অভিবাসন কর্মকর্তাদের সেই সব অভিবাসীর গ্রিন কার্ড বাস্তবায়ন করার ক্ষমতা দেবে যারা মেডিকেড ও আবাসন সহায়তার মতো সরকারি সুবিধা গ্রহণ করবেন। কর্মকর্তারা জানিয়েছেন এই নীতির ফলে লক্ষ লক্ষ অভিবাসীকে কঠোর যাচাই বাছাইয়ের মুখে পড়তে হতে পারে এবং এর ফলে তারা এমন সব কর্মসূচি ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন যা অনেক সময় অভাবী পরিবারগুলোর জন্য জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। সোশ্যাল মিডিয়া এই নীতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মেয়র মামদানি বলেছেন, অভিবাসী পরিবার এবং সেই সব সম্প্রদায়ের উপর এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে নিউ ইয়র্ক সিটি তার হাতে থাকা যত রকম উপায় আছে তা কাজে লাগাবে এবং যাদের কারণেই আমাদের শহরটি অর্থাৎ নিউ ইয়র্ক সিটি বিশ্বের সেরা শহরে পরিণত হয়েছে তাদের পক্ষেই মেয়র মামদানি অবস্থান নেবেন। তিনি এও উল্লেখ করেন যে নিয়মটি এখনো কার্যকর করা হয়নি যদিও, তবে মেয়র এই নীতির বিরুদ্ধে ঠিক কিভাবে লড়াই করার পরিকল্পনা করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি। উল্লেখযোগ্য হচ্ছে যে 2018 সালে ট্রাম্প প্রশাসন যখন সরকারি সহায়তা গ্রহণকারীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছিল, তখন সেই পদক্ষেপগুলো একাধিক আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছিল। প্রশাসন পরবর্তীতে বাইডেন প্রশাসন দায়িত্বভার গ্রহণ করার পর সেই নীতিগুলো বাতিল করে দিয়েছিল, যেগুলি প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আবার পুনর্বহাল করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী সেপ্টেম্বর থেকে সেটি কার্যকর করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে ব্যয়বহুল ফুটবল ম্যাচ 2026 সালের বিশ্বকাপ ফাইনালের টিকিটের গড় দাম $11,000, যার ফলে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল একটি একদিনের ক্রীড়া ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের রিসেল বাজারে টিকিটের গড় মূল্য অতীতে সুপার বল, NBA ফাইনাল সহ সব বড় ক্রীড়া আসরের রেকর্ড ছাড়িয়ে গেছে। দ্বিতীয়ত, টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে আজ সকালে $11,327। সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে
প্রায় $6,943 থেকে উপরে। এর ফলে এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত যে কোনো ক্রীড়া ইভেন্টের মধ্যে রিসেল মার্কেট অর্থাৎ রিসেল বাজারে সবচেয়ে ব্যয়বহুল টিকেটের রেকর্ড গড়েছে। আগামী 19শে জুলাই সেই ম্যাটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2026 সালের বিশ্বকাপ ফাইনাল, এবং যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবে এবং বিজয়ী এবং বিজিতদের মধ্যে ট্রফিগুলো বিতরণ করবেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের লড়াই ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সীমিত সংখ্যক আসন, আন্তর্জাতিক দর্শকদের চাহিদা এবং ম্যাচটির ঐতিহাসিক গুরুত্ব টিকেটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দুই দলের মুখোমুখি লড়াই, বিশ্বজুড়ে বিপুল দর্শক চাহিদা এবং বড় পরিসরে আন্তর্জাতিক ভ্রমণের কারণে টিকেটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবার। টিকটিকের তথ্য বলতেছে যুক্তরাষ্ট্রে আগে অনুষ্ঠিত কোনো সুপার বল, এনবিএ ফাইনাল বা অন্য কোনো বড় ক্রীড়া ইভেন্টের রিসেল টিকেটের গড় মূল্য এত বেশি ছিল না। তবে এই মূল্য ফিফার অফিসিয়াল টিকেটের নয়, এগুলো রিসেল মার্কেটের ক্রেতা বিক্রেতাদের লেনদেনের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। তাই চাহিদা ও সরবরাহের উপর নির্ভরশীল করে এই ম্যাচের দিন পর্যন্ত টিকেটের দাম আরো বাড়তেও পারে বা কমতেও পারে। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমর্থকদের আগমন, পর্যটন এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছিল। তবে নিউ ইয়র্ক সিটি গতকাল জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির বার রেস্টুরেন্টের মালিকরা বলেছেন তাদের ব্যবসা ভালো হচ্ছে তুলনামূলকভাবে। তবে হোটেল মালিকরা বলছেন তাদের ব্যবসা কোনোভাবেই ভালো হচ্ছে না, বরং তারা যা আশা করছিলেন তার প্রায় 50 ভাগ ক্যাপাসিটি পূরণ করতে সক্ষম হচ্ছেন। একই সঙ্গে টিকেটের রেকর্ড মূল্য আবারও বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে রিসেল বাজারের প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেষ করছি, 1970 সালে ব্রাজিলের পেলের যিনি 4টি গোলে সহায়তা করেছিলেন, তারপর প্রথম খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে এ পর্যন্ত 4টি গোলে সহায়তা করেছেন, 8টি গোল নিজে করেছেন, 12টি গোল করে তিনি শ্রেষ্ঠ স্কোরার পথে এগিয়ে রয়েছেন। কেলিয়ান এমবাপ্পেও 8টি গোল করেছেন, তবে 3টি গোলের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। তার পয়েন্ট 11, লিওনেল মেসির 12। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। আগামীকাল দ্বিতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে মায়ামিতে। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে মায়ামিতে খেলা হবে কালকে, রাইট? সো আমাদের তবে এই খেলার ব্যাপারে কাকে সাপোর্ট করবে, ইংল্যান্ড না ফ্রান্স? এই খেলার ব্যাপারে ইংল্যান্ডের কোচ টুশেল আজকে বলেছেন যে এই ম্যাচে অংশ নিতে তার দলও আগ্রহী না, ফ্রান্সও আগ্রহী না, তারপরে ম্যাচটি হবে নিয়ম রক্ষার কারণে। আচ্ছা, ইব্রাহিম সিদ্দিক রুহান কেমন আছেন? অনেকটাই ভালো। কালকে আমি এই খারাপ ওয়েদারে তাদের বাতাস কন্ট্রোল করতে পারে না, এইসব কারণে আমরা বায়ু দূষণের শিকার। এটা নিয়ে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি মাঠে খেলা এবং এই মাঠ ব্যবস্থাপনায়। তো এইসব ব্যাপারে ট্রাম্প সাহেব তো বলছেন যে এখন ট্যারিফ ইম্পোজ করবেন আপনাকে পয়সা দেওয়ার জন্য। না, স্বাস্থ্য আমাদের এই স্বাস্থ্য যে হানি হচ্ছে এবং মানে এইসব ব্যাপারে তো আলোচনার অবকাশ আছে ভাই। মানে এটা আপনি নিজের বাড়িতে আগুন লাগবে, প্রতিবেশী ক্ষতি হবে, যদিও মানে এইসব ব্যাপার প্রাকৃতিক, কিন্তু এই ব্যাপারে কনসার্ন হওয়া উচিত। এবং খেলা হবে কিনা, এই খেলার মধ্যে খেলোয়াড়দের কি অবস্থা হবে, দর্শকদের 80,000 দর্শক আসবে। আজকে তো আপনি বাইরে দেখেন নিউ জার্সি, নিউ ইয়র্ক, মানে রাস্তাঘাট দেখা যাইতেছে না এরকম, এবং ভেরি ইরিটেটিং সিচুয়েশন। এই অবস্থা অন্য কোনো সময় হইলে মানে হাউমাউ শুরু হয়ে যেত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হাউমাউ শুরু হয় নাই, বাট পরিস্থিতি তো এটা অসহ্য হয়ে উঠেছে। কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা? কালকের ওয়েদার ফোরকাস্ট কি রোববারের? কালকে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে কালকে বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের পরে আরেক দফা মানে কালো করে ধোঁয়া এবং কুণ্ডলী চলে আসতে পারে। সেটা যদি চলে আসে এটা উইল বি এ বিপর্যয়। সুতরাং এখনো বোঝা যাচ্ছে না কাল কি অবস্থা দাঁড়াবে। আশঙ্কা আছে আজকে নিউ ইয়র্ক সিটি অবস্থা তো অনেকটা ভালো, কিন্তু নিউ জার্সির দিকে খারাপ। না, আজকের হেডলাইন নিউজ আমি দেখতে পাচ্ছি, আনসার্টেনিটি ক্লাউডস দি ফোরকাস্ট অন ওয়েদার, ওয়াইল্ডফায়ার স্মোক উইল এফেক্ট দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল। রাইট, সো এটা সাংঘাতিক ভাবে কনসার্ন হবে। এবং যারা ধোঁয়াতে, কালকে যেমন আমি ধোঁয়াতে প্রায় 4 ঘন্টা কাজ করেছি, এবং মানে আই এম নট ফিলিং ওয়েল। এটার দায়িত্ব কে নেবে? এবং আমাদের এটা অলরেডি আমরা ফিফা টিফা এগুলো জানাইছি যে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতি,
কালকে কালকে 4 ঘন্টা কাজ করার পরে এটা শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, এবং খালি আমি না, অনেকেই সাফারা। তো আমরা তো উচিত রোববারে তো compensated আপনি করতে। স্টেডিয়ামে থাকবেন, আপনি ট্রাম্প সাহেবকে কি আপনি রিসিভ করবেন? না, ট্রাম্প সাহেব না, এখানে আমাদেরকে বলা হয়েছে যে স্টেট হেডসরা থাকবেন। এখন কারা কারা থাকবেন, বাট যে সমস্ত নিরাপত্তা দেখা যাচ্ছে এখানে, চরম নিরাপত্তা ব্যবস্থায়, একাধিক স্টেট হেড থাকতে পারেন, এটা তো চরম গোপনীয়। তবে আমি এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় কোনো খেলা অনুষ্ঠানের আগে দেখি নাই। খেলোয়াড়রা এসে সুড়ঙ্গ দিয়ে নামবেন, এই সুড়ঙ্গ কোথা থেকে শুরু হয়েছে এটা আমাদের দেখায় নাই। এবং একটা নির্দিষ্ট এলাকা আছে, ওই এলাকায় আপনি কেউ যাইতেও পারবেন না। হাজার হাজার নিরাপত্তা রক্ষীরা প্রায় 2 সপ্তাহ আগে থেকে এখানে আসছেন, এবং প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা, তাদের রাষ্ট্রেরও আছেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা আসা এখানে পৌঁছেছেন। এটা দেখার মতো বিষয়। এবং যে স্টেডিয়ামকে তারা ফাইনালের জন্য যে সাজিয়েছে, এই সাজাটা কোনো বিয়ে বাড়ির সাজের চেয়েও আর বেশি। এবং এই স্টেডিয়ামের ভিতরের জিনিসগুলো আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, আমাকে কোনো সিনেমায় দেখালেও আমি বিশ্বাস করতাম না একটা স্টেডিয়ামে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা মুকুল ভাইরা দেখলে খুশি হইতে পারতেন। এখানে এটা বিরাট যোগ্য, এটাই আরেকটা দেশ। তো এটা, হ্যাঁ, এটা আমাদের নিয়ে যে ভিতরের জিনিসপত্র দেখাইছে, তারপরে যে ঘাস, এটা ছুঁয়ে দেখলাম, আসলে আমি মনে করছিলাম এটা সবুজ ঘাস, মনে হয় ঘাস, এটা আসলে ঘাস, এটা কৃত্রিম ঘাস। তো হ্যাঁ, এটা কৃত্রিম ঘাস, এই আর্টিফিশিয়াল ঘাস, এখানে ঘাসে দাঁড়িয়ে শুয়ে আমাদের ছবি টবি উঠাইতে দিছে। এইগুলো আর কি, এগুলা বিরাট তামেশার ব্যাপার, বাট ইটস এক্সপিরিয়েন্স, এটা বিগ এক্সপিরিয়েন্স। You are so lucky. তবে Okay, very good. যারা টিকিট দিছে তাদের কয়েকজন আমাকে জানাইছে যে তাদেরকে 10টার ভিতরে স্টেডিয়ামে পৌঁছাতে হবে। এখন বুঝেন, খেলা 3টায়, আপনি 10টার সময় যাইবেন। তো আমাদেরও বলছে 2 ঘন্টা আগে যেন যাই, কারণ 2 ঘন্টা আগে যেন যাই, তার জন্য আমাকে বাসা থেকে রওনা দিতে হবে আরো 3 ঘন্টা আগে ওখানে পৌঁছার জন্য। সো প্রেসিডেন্ট সাহেব না আসলেই পারতেন, উনি আসার কারণেই তো এত বেশি প্রবলেম, আদারওয়াইজ মানুষ তো একটা দেশের প্রেসিডেন্ট আসবেন, তাকে নিয়ে উচ্ছ্বাস হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। এবারে আপনার কষ্ট হয় কেন তাই সাহেব? না, আমার কষ্টের ব্যাপার, এটা মানুষের কষ্টের কথা আমি বলছি, আমার তো কষ্টের কিছু নাই, আমি তো যাচ্ছি না মানুষ ওইখানে। তো আন্দোলিত, মানুষ তো উন্মাদনা, এটাই চায়, মানুষ উচ্ছ্বাস চায়। আর ভাই চিন্তিত যে কেউ না আবার বু করে, ওয়ার্ল্ড ওয়াইড দেখবে রাইট, সো লোকাল খেলায়, কিছু এই আছে, খেলায়। একটু অপেক্ষা করেন, আমি একটা সাবজেক্ট আলোচনা করিনি, আমাদের বড় ভাই প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ জয়েন করেছেন, এরপরে এই বিষয়গুলো, আজকে এই বিষয়টাই আলোচনা করব, ওয়ার্ল্ড কাপ নিয়েই। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জানতে চাই যে সব রোগের বড় রোগ হচ্ছে আপনার ব্লাড প্রেশার, যারা সবাই বলেন, এবং এই ব্লাড প্রেশার আমার মনে হয় যে আমাদের এখানে যারা আছে যদি চেক করা অলমোস্ট কিছু না কিছু সবারই পাওয়া যাবে। সো এই ব্লাড প্রেশারকে এর 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 সিমটম এবং এটাকে প্রতিরোধের কোনো পথ আছে কিনা? অনেক ধন্যবাদ। আমি আসলে ইব্রাহিমের কথা শুনতেছিলাম মোকাবিলায়। যে আপনার সাউন্ড মিউট হয়ে গেছে, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জি, এখন আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। প্রথমে শুনছিলাম কয়েক মিনিটের মধ্যে, হঠাৎ দেখাচ্ছে, আমার মনে হয় জিয়া ভাই বেরিয়ে এসে আবার ঢুকতে হবে, আবার নতুন করে জয়েন করলে ভালো হবে আমার মনে হয়। জি, তাহলে আমরা ইব্রাহিম সাহেব আপনার কথা কন্টিনিউ করি, যেটা বলছিলাম যে এখানে মহাযজ্ঞ কি স্টেডিয়ামের মধ্যে প্রেসিডেন্ট আসবেন বলে মহাযজ্ঞ না আগ থেকে মহাযজ্ঞ সৃষ্টি করা হয়েছে? না, এটা শুনেন, এগুলা স্পোর্টস তো এটা অভ্যাস, উচ্ছ্বাস থাকবে, মানুষের আনন্দ থাকবে। এটাকে ম্যাটেরিয়ালিস্টিক ভাবে আমেরিকা যেভাবে একটা মাহাত্ম্য দিতে পেরেছে, এটাকে বাণিজ্যে নিয়ে যেতে পেরেছে, এটাকে গ্লোরিফাই করতে পেরেছে, এটা সারা পৃথিবীর অন্য কোনো দেশ পারে নাই। এই জন্য এই আমেরিকার এইবারকার বিশ্বকাপ, এটা একটা আলাদা সৌন্দর্য। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট আসবেন, আপনি ভালোবাসেন আর না বাসেন, আপনার ভালোবাসার আরতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে থাকুক আর না থাকুক, আপনি এই মাহাত্মের, এই বিজয়ের পাশে দাঁড়ায় স্লোগান তুলবেন। এটাই আমেরিকার শ্রেষ্ঠত্ব, এবং এটাই ফুটবলের শ্রেষ্ঠত্ব। এখানে আপনাকে এমন জায়গায় প্রেসিডেন্ট একজন দুজনকে আনা হতো তাহলে আরো ভালো ছিল, মনে করেন যে জো বাইডেন বা ওবামাকে নিয়ে আসলে।
জোরে স্লোগান তোলা, উচ্ছ্বাস দেখা, প্রেসিডেন্ট জো বাইডেন তো সুজা হয়ে দাঁড়াইতেই পারেন না। তো আমি জিয়া ভাই কথা শুনি উনি ফিরে আসছেন। জি জিয়া ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু এখনো। আমার দিকে অডিও কানেকশন দেওয়া হচ্ছে না ওনার সম্ভবত। না, অডিও কানেকশন তো আছে দেখি। যেভাবে আপনার অডিও কানেকশন আছে কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি না কেন? আপনার সাউন্ড মানে বন্ধ, সাউন্ড বাড়ায় দেন আপনি। আমার মানে সাউন্ড একদম স্লো না। এখন তো মিউট করো আপনার সাউন্ড, আনমিউট করেন একটু, আর সাউন্ড একটু বাড়াতে হবে মনে হয়। এখন জিয়া ভাই কথা বলতেছেন কিন্তু শোনা যাচ্ছে না। আপনি আবার দেখেন সাউন্ডটা ঠিক করে আবার জয়েন করেন আমার মনে হয়, তাইলে আমরা ইয়ে করতে পারবো। ওটা সাউন্ড বোধহয় লো হয়ে আছে একবারে সম্ভবত। ডিভাইস সাউন্ড হ্যাঁ, ডিভাইস লো হয়ে সাউন্ড, গেছে। রাইট। প্রথমে তো আমরা শুনছিলাম, তারপর হঠাৎ করে আবার ইয়ে হয়ে গেল। এই যখনই আপনি ওই ডেমোক্রেটদের কথা বলা শুরু করতেন। জি, আচ্ছা। সো নাজমুল ভাই, আপনার কাছে জানতে চাই যে কালকে যে খেলা হবে ওই খেলায় তো কেউ বলেন যে আগ্রহী না, তারপরেও খেলা ওইটা কি হবে ওই খেলাতে? এইটা আসলে একটা ইউরোপিয়ান ফুটবল এবং ল্যাটিন ফুটবলের ভিতরে একটা কম্পিটিশন হবে দেখার মতো। তবে ইউরোপিয়ান ফুটবল তো যতটুকু আমরা এতদিন জানি তারা পাওয়ার ফুটবল খেলে, আর ল্যাটিন আমেরিকার ফুটবল খেলা কিন্তু অতটা পাওয়ার খেলে না। তাদের খেলাটা হলো একটা অন্য ধরনের ছন্দের খেলা খেলে। আপনি যদি আর্জেন্টিনার লাস্ট 3টা ম্যাচের লাস্ট 15 মিনিটের খেলাগুলি দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে তারা কিন্তু গোলবরের সামনেই কিন্তু ক্রস করতেছে, পাস একজন আছে, গোলের সীমানার নির্দিষ্ট অবস্থা আসা না পর্যন্ত তারা কিন্তু গোলে শট নিচ্ছে না, কিন্তু তারা খেলছে, তারা বিজি রাখতেছে অপরজনকে। এর একটা কারণ আর্জেন্টিনার খেলা, সেটা হলো কোনো একটা প্লেয়ারকে দিয়ে ওই বলটা ঘুরিয়ে মেসিকে ফ্রি রাখা। চট করে একটা বল মেসিকে ক্রস করবে, মেসি আবার একটা পাল্টা ক্রস করবে, তখন আরেকজন প্লেয়ার ফাঁকা থাকবে কিংবা সে অফ গার্ড থাকে, তখন সে শটটা নিতে পারে। এটা হচ্ছে যতটুকু আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার ফুটবলের স্ট্র্যাটেজি, যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে তারা খুব সফল ভাবে মানে প্রয়োগ করেছে। ইনফ্যাক্ট এর আগের ম্যাচে তারা একই জিনিসই খেলেছে। কিন্তু যে জিনিসটা আগামীকালকের খেলায় আমরা ধারণা করতে পারি, আশা করতে পারি, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা এবং স্পেন দুজনেই প্রথম দিকে আমার মনে হয় না তারা খুব অ্যাটাকিং গেম খেলবে, আমার তা মনে হয় না কিন্তু। কারণ 90 মিনিটের খেলা এবং ইট কুড গো লাস্ট টাইমের মতন 30 মিনিটস এডিশনালও খেলতে হইতে পারে। সো তারা মোটামুটি এই ধরনের ফাইনাল কিংবা সেমিফাইনালে 120 মিনিটের খেলার প্রস্তুতি নিয়েই কোচরা সাধারণত তাদের খেলার ছকটা হাঁটেন। তবে আমার যেটা মনে হয়, আই ফিল যে আর্জেন্টিনা টিমে মেসি আছে এবং এই মেসিকে চেকে রাখার জন্য অপোনেন্টের 3জন থেকে 4জন প্লেয়ারকে এনগেজ রাখতে হয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ওই টিমের আর্জেন্টিনার বিপক্ষ দলের কাছে মাত্র 6জন কি 7জন খেলোয়াড় আছে, মাঝে মাঝে গোলরক্ষক চলে আসে সামনে, 7জন খেলোয়াড় আছে। এদিক থেকে একটা অ্যাডভান্টেজ আর্জেন্টিনার কিছুটা রয়েছে স্পেনের ক্ষেত্রে, স্পেনের সাথে ম্যাচে, সেটা আমার কাছে মনে হয়। আর সেকেন্ড থিং যেটা মনে হয় যে মেসির গেম প্ল্যানটা কি। মেসি যেমন ধরেন হাইড্রেশন ব্রেক যেটাকে আমরা বলে থাকি সাধারণত, আর খেলার প্রথম 20 মিনিট পরে একটা দেওয়া হয়, কিংবা সেকেন্ড বাকি 20 মিনিট বাকি থাকতে একটা দেওয়া হয়, 25 মিনিট। এই হাইড্রেশন ব্রেকটা দেখছি এইবারের ফুটবলের বিশ্বকাপে এনার্জি রিএনার্জ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এই সময়টাকেই বেছে নেয় কোচরা তাদের খেলোয়াড় বদল করার ব্যাপারটাতে, এবং অন্য আরো কিছু আনুষঙ্গিক আক্রমণের সূচনা কোন দিক থেকে হবে। যেমন ধরেন গতকাল আপনি দেখেছেন মেসির আর্জেন্টিনার খেলায় রাইট উইং থেকে মেসি কখনো লেফট উইং এ যাচ্ছে, কখনো রাইট উইং এ যাচ্ছে। সে গতকাল সেন্টারে খুব কমই ছিল, কিন্তু সে আরেকটা জিনিস আমার কাছে স্পেনের যেটা মনে হয়, স্পেনের খেলাটা লামানি ইয়ামালের উপরে আক্রমণ রচনা অনেকটাই দায়িত্ব তার উপরে, এবং সে কিন্তু খুব স্পিড বেসড প্লেয়ার, সে প্রচন্ড স্পিড তার খেলায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ট্যাকলিং এর ক্ষেত্রে সে কিছুটা আমি বলবো তুলনামূলক
ট্যাকলিং এর ক্ষেত্রে যদি বলেন তাহলে সে মেসির চেয়ে একটু পিছিয়ে আছে। তবে আগামীকালকের খেলায় যেটা আমার কাছে মনে হবে সেটা হবে যে দুই মহাদেশের ফুটবল স্ট্র্যাটেজি, ফুটবল স্কিল এবং ফুটবলের তারা যে প্রেজেন্টেশন, এটার একটা চমৎকার নান্দনিক পরিবেশন আমরা দেখতে পারবো। তো কালকে তো খেলতেছে ইংল্যান্ড এন্ড ফ্রান্স, রাইট? না, কালকে আমি ফাইনালে কথা বলছি। কালকের খেলাটাকে আসলে কেউই গুরুত্ব দিচ্ছে না। ইংল্যান্ডের কোচ তো আজকে বলছেই যে এই খেলা খেলতে কেউ আগ্রহী না। আচ্ছা আচ্ছা। সো মুকুল ভাই, আপনার কাছে জিজ্ঞেস করি যে ম্যারাডোনা এবং আপনার মেসি, এই দুজন খেলোয়াড়ের মধ্যে আপনার মানে হোয়াট ইজ দি ডিফারেন্স? জিয়া ভাইরা একটু খেলতে দেন। জিয়া ভাই শুনতে পাচ্ছেন? জিয়া ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওনার আমার মানে উনি ওই যে পাহাড়ের উপরে আছেন, তো উনি বাসা থেকে না, উনি ওই যে পেনসিলভেনিয়াতে খুব একটা কোন একটা জায়গায় পাহাড়ের উপরে, আমার মনে হয় ওইখানে সিগন্যাল প্রবলেম হচ্ছে। মুকুল ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে ম্যারাডোনা এবং মেসি এই দুজনের মধ্যে যদি আমি বলি যে বৈশিষ্ট্যগত দিক থেকে আপনার কাছে মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? Undoubtedly, Messi is a better combination, better player. Maradona was a different. ওই সময় খেলা আর্টিস্টিক ছিল। পরবর্তী সময়ে নাজমুল ভাই, আই এম সো ইমেজড, নাজমুল ভাইয়ের ফুটবলের জ্ঞান এত গভীর, আসলে ভেরি নাইসলি উনি এক্সপ্লেইন করছেন। মেসির কিন্তু মিক্সড, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপ, সে ইউরোপে তার পিক টাইমটা সে ইউরোপিয়ান লিগে খেলছে, তো তার মধ্যে মিক্সচার আছে বোথ। So that's why he became the extraordinary player, no question about that. ম্যারাডোনা তো ঈশ্বর প্রদত্ত গোল, মানে গডস হ্যান্ড, ওইটাই ম্যারাডোনার একটা মাত্র কিন্তু ম্যারাডোনার যে আমার কাছে যেটা মনে হতো যে এখন খেলার যেটা হয় যে একজনের কাছে আটজন খেলা পাস করে নেওয়া, কিন্তু ম্যারাডোনার যে বৈশিষ্ট্য ছিল আমার কাছে যেটা মনে হয়, আমি তো এক্সপার্ট না, কিন্তু মনে হচ্ছে যে উনি সবাইকে পাশ কাটিয়ে একাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত বল নিয়ে যেতে পারতো, যেটা অনেক খেলোয়াড়ের মধ্যে এটা দেখা যায় না আপনার। ওটা ইন্ডিভিজুয়াল স্কিল ছিল তখন। ব্রাজিল, ল্যাটিন আমেরিকার টিমগুলির মধ্যে এটা একটা ছিল প্রবণতা, ইন্ডিভিজুয়াল স্কিল, এই মাঠ থেকে বল কাটিয়ে 10 জনরে কাটিয়ে গোল দিত। এখন কিন্তু সেটা নাই। মেসির ক্ষেত্রে যেটা, মেসি কিন্তু খেলবে না, মেসি কিন্তু 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম হলে 10 মিনিট খেলে। ও ঘুরবে ফিরবে হাঁটবে। দ্য রিজন ইংল্যান্ড লস্ট, ইংল্যান্ড এবং ইজিপ্ট একই কারণে হারছে। আপনি কোন টিমরে 1 গোল বা 2 গোলের লিড দিয়ে আপনি ডিফেন্স করতে পারবেন না। আর্জেন্টিনার মতো টিমকে আপনি ডিফেন্স করে আটকে রাখতে পারবেন না। 10 জন কেন, 15 জন প্লেয়ার যদি আপনি লাইন ধরে দাঁড়া করে দেন, you cannot hold them back. So the reason England lost, ওরা 1 গোল দেওয়ার পরে পুরো ডিফেন্সিভ, ওদিকে কোনো প্লেয়ারই নাই। That's why they lost. মেসি ঘুরবে ফিরবে, ডান দিকে যাবে বাম দিকে যাবে, বা he will come from the right flank, মানে ওর বাম পায়ের, আপনি ওকে রাইট সাইডে ছেড়ে দেন, he can do nothing. আর ও ডান দিক থেকে বাম পায়ে ঢুকবে। ওর আপনি বাচ্চা ছেলেটার ইয়ামাল যে কালকে খেলবে, ওর স্টাইল এবং মেসির স্টাইল প্রিটি মাচ সেম। ওরা ডান দিক থেকে ঢুকে বাম পায়ে দেখবেন, ওদের যত গোল দেখবেন ডান পায়ে খুবই কম, সব ওদের বাম পায়ের কাজ। মুকুল ভাই, আরেকটা জিনিস যদি অ্যাড করেন, মেসির যতগুলি কর্নার শট দেখছেন, মেসির কর্নার গুলি কিন্তু খুব অ্যাঙ্গেলের কর্নার। এগুলি এমন ভাবে মেসি কর্নার শট গুলি নেয়, যদি বারের উপরে যেগুলো, যেটা দিয়ে কালকে উইনিং গোলটা করলো, আপনি এমন ভাবে যাবে যে ইভেন যে গোলটা করছে কালকে আর্জেন্টিনা প্লেয়ার, তার চাইতে উঁচু প্লেয়ার, অ্যাটলিস্ট 4 ইঞ্চি উঁচু ছিল তার সামনে দাঁড়ানো প্লেয়ার, তার মাথায় কিন্তু যায়নি সেটি। এবং এইটার একটা কারণটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার প্লেয়াররা যখন বিভিন্ন ক্লাবে খেলে তখন তারা একরকম, বাট হোয়েন দে প্লে ফর আর্জেন্টিনা তাদের ভিতরে এত কম্বিনেশন, এইটা পৃথিবীর অনেক দেশের কোচদেরকে খুব অবাক করে দেয়। যেমন আজকে ইংল্যান্ডের কোচ ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমি মেসিকে পাহারা দেওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিলাম, তারপর থেকে সে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে।
গোল করে আপনি দেখেন যে গোলটা সেকেন্ড গোল যেটা হয়েছে সেটা মেসিকে আটকানোর কিন্তু 4জন প্লেয়ার বিভিন্ন ভাবে ঘুরছে তার সাথে, সেখান থেকে বেরিয়ে এসে আস্তে করে কোনায় গিয়ে বলটা গোলবারের সামনে তুলে দিয়েছে। এবং এই যে একটা সিচুয়েশন মেসি ক্রিয়েট করতে পারে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার ফুটবল টিমে এখন 3জন আছে সুপার স্ট্রাইকার। মেসির কারণে এরা মিডিয়াতে ওইভাবে আসে না গোল না করলে, Exactly. কিন্তু দে আর সুপারস্টার। That scored a fantastic goal. Number 9 যে গোলটা করলো, that is like one of the finest. সো আর্জেন্টিনা নেক্সট মেসির পরে আর্জেন্টিনা নেক্সট স্টার কে? না, আমি একটু শেষ করি। তারা ওই 3জন প্লেয়ার, এনজো ফার্নান্ডেজ, তারপর আরেকজন যে সেকেন্ড গোলটা করলো, এরা পৃথিবীর যে কোনো টিমে নাম্বার 1 স্ট্রাইকার হয়ে যাবে, জাস্ট বিকজ আর্জেন্টিনাতে খেলে মেসি এদেরকে ছাপিয়ে রাখে। বাট মেসির একটা জিনিস আছে, মেসি নিজে গোল করার ব্যাপারে যতটা না আগ্রহী, তার চাইতে বেশি আগ্রহী সে টিম এফোর্টের ক্ষেত্রে, এবং এটাই তার নেতৃত্বকে আলাদা একটা বিশেষত্ব দেয়। যে কথাটা বললেন যে আর্জেন্টিনা টিমের 9জন স্টার্টার, আপনারা লাস্ট বিশ্বকাপের এই 9জন স্টার্টার এই বিশ্বকাপে খেলতেছে, সো দে নোজ ইচ আদার। তারা কম্বিনেশনে, তারা 5 মিনিটের টাইম স্প্যানের মধ্যে আপনি 2-0 ডিফিসিট মানে ওভারকাম করে 3 গোলে জিতে আসতে পারবে। সো দে প্লেড গুড। আমি রেফারিদের কথা যতই বলি, ভাগ্যের কথা যতই বলি, বাট they have a fantastic combination. রাইট। আর যে ছেলেটা বললেন নাম্বার 9, he played in English league, চেলসিতে খেলে, তো he is a bright star. আর আমার মনে হয় মুকুল ভাই, আমার মনে হয় সে যে গোলটা দিয়ে ইকুয়ালাইজ করছে সেদিন, দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট গোল অফ দিস ওয়ার্ল্ড কাপ সুপার, এইবারের one of ম্যাচে the best, yes, absolutely. ওয়ান অফ দি বেস্ট সুপার। এই ধরনের খেলা দেখলে পয়সা উসুল হয়ে যায়। মজা লাগে, রাইট। মজা লাগে। সো দেখি আমরা রোববারে কি হয়। রোববারে লেটস ওয়াচ সানডে ওয়েদার স্পেন আমার অর তো শোনা যায় আর্জেন্টিনা। আমরা অনেকেই বলছে এবার যে একটা নতুন টিম আসুক, এটা অনেকেই চায়। আমি জানি না আমি সেটা বলি না, নতুন টিম আসুক এটা চাই না। আমি চাই যেই দল ভালো খেলবে সেই দল জিতুক। নতুন টিম পুরনো টিমের কোনো ব্যাপার নাই এখানে। অলরাইট, ওকে, আর্জেন্টিনা জিতুক আপনি চান, এটা বুঝা গেছে, ঠিক আছে। আমরা আমার কথা কি শোনা যায়? তাহের, আমার কথা শোনা যায়? পাচ্ছি, জি শোনা যাচ্ছে? আচ্ছা, ভেরি হ্যাঁ, গুড। এখন শোনা যাচ্ছে, রাইট, তো- এখন শোনা যাচ্ছে। আপনার বোধহয় আচ্ছা। আপনি বোধহয় পাহাড়ের উপরে আছেন। হ্যাঁ, আমি পাহাড়ের ভিতরে পকোনা মাউন্টেনে, তারপরে এনিওয়ে, তো আমি এনজয় করছিলাম ডিসকাশন, এগুলো তো আমাদের শেখার ব্যাপার আছে, খুব ভালো আলোচনা হচ্ছে। তো আমি যে কারণে আমাকে তুমি 5 মিনিট দিয়েছো, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমার নিজেরই সাবজেক্ট। জি। সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার আমাদের জন্য কতটুকু জরুরি, কখন এটা ডায়াগনোস করা যায়, কিভাবে যায়, কেন জরুরি। হাই ব্লাড প্রেশার মানে একমাত্র অসুখ যেটাকে আগে থেকে বোঝা যায় না কার আছে না নাই। ডায়াবেটিস হলো মানুষের দুর্বল লাগে, প্রেশার বেশি হয়, গলা শুকিয়ে যায়, কিন্তু হাই ব্লাড প্রেশারে যখন খুব বেশি না হয়, স্ট্রোকের মতো কোন একটা সিরিয়াস না হলে মানুষ কিন্তু বোঝে না। কিন্তু এইটা ব্রেইনের কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি, চোখের নষ্ট, সবার জন্য কিন্তু এই হাই ব্লাড প্রেশারটা একমাত্র দায়ী, সবচেয়ে বেশি দায়ী। ডায়াবেটিস বেশি দায়ী কিডনির জন্য, কিন্তু হাই ব্লাড প্রেশার স্ট্রোকের জন্য বেশি দায়ী। এবং আমরা বাংলাদেশে অনেক মানুষ আছে তারা কম বয়সে স্ট্রোক হয়ে যায়, 40 বছর বয়স। তো আমি এটা নিয়ে রিসার্চ করেছি, আমাদের মণিপুরীদের খুব বেশি স্ট্রোক। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে আজকে যে খবরটা আসছে সেটা নতুন কিছু না। সেটাতে বলা হচ্ছে, প্রথমে বলা হলো যেটা আমি বললাম, যে ব্লাড প্রেশার কোনো সিমটম না থাকার জন্য অনেকে জানেই না তার ব্লাড প্রেশার আছে। যখন বাইরে হয়, তখন যখন অসুস্থ হয় তখন অনেক বেশি থাকতে হয়। বেশি হলে হেডেক হয়, পিছনে মাথার পিছনে হেডেক হবে, আর যদি খুব দুর্বল লাগতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু এগুলো খুব বেশি হলে হয়। কিন্তু মাঝে মাঝে যখন থাকে, তখন যখন এটা সাস্টেইন থাকে, তখনই কিন্তু ড্যামেজটা হয়। ড্যামেজ হওয়ার পরে আমরা যখন অসুস্থতা বোধ করি, তখন কিন্তু অনেক লেট হয়ে যায়। এই জন্য আমরা বলি ব্লাড প্রেশার, ডাক্তার অফিসে গেলে কেন সবাই যায় ব্লাড প্রেশার চেক করে, কিন্তু ব্লাড প্রেশার চেক অনেকে যায় না। অনেকে মনে করে যে, আমি একজনের কথা জানি, ওনার 75 বছর বয়স, ব্লাড প্রেশার ছিল 110 সবসময় সিস্টোলিক, দেখতেই চাচ্ছে না। বললাম, দেখি তোমার প্রেশার না, আমার তো সবসময় নর্মাল থাকে, দেখে কি হবে। দেখা গেল ওনার প্রেশার ওই দিন 180। উনি যখন মেপেছে গত বছর পর্যন্ত
ছিল হয়তো ভালো, কিন্তু ব্লাড প্রেশার যে ভালো থাকলেই সমস্ত জীবন ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নাই, এবং ইয়াং বয়সেও হয়। সেই জন্য ব্লাড প্রেশার চেক আপ করা, মাপা দরকার। এবং মাপতে হলে মাপার নিয়ম আছে, সেটা গুগলসে অনেকে পড়তে পারবে। আন্দাজি মাপলে হবে না, 5 মিনিট ওয়েট করতে হবে, সিগারেট খাওয়া থেকে শুরু করে এক্সারসাইজ এগুলো বন্ধ করে, বসে পা ভাঁজ না করে। ব্লাড প্রেশার অনেক সময় এগুলো করলে বেড়ে যায়। খামোখা বাড়াটাও ঠিক না, আমরা খামোখা ওষুধ খাই। আবার আমরা যদি না মাপি তাহলে আমরা যে খারাপ ব্লাড প্রেশার আছে এটাও বুঝি না। তারপরে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে হাই ব্লাড প্রেশার আছে, মা বাবা ভাই বোন, তাদের তো মাপা মাস্ট। এবং নিজেরা ব্লাড প্রেশার ভালো মেশিন কিনে, অমরন মেশিন, যেটা ভালো মেশিন কিনে, হাতের মধ্যে, আঙ্গুলে না, রিস্টে না, ওটা মাপতে হবে দিনে অ্যাটলিস্ট 2 বার করে, প্রথম প্রথম 7 দিন। তারপর যদি দেখা যায় যে না আমার হচ্ছে না, তখন মাঝে মাঝে মাপলেই হবে। একটু অসুস্থ থাকলে মাপতে হবে, কিন্তু ব্লাড প্রেশার মেশিনটা রাখা দরকার। কিভাবে আমরা ব্লাড প্রেশার যেন না হয় সেটা করতে পারি? যেমন আমরা জানি লবণ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা লবণ খাই, আসলে আমাদের উচিত সমস্ত দিনে 1 চামচে 2030 মিলিগ্রাম অফ সোডিয়াম হয়। এটার বেশি কিন্তু আমাদের খাওয়া উচিত না। এখন আমরা যাই খাই না কেন দিনের বেলা, ওই 1 চামচের চিনি ভাগ করে, অনেকে বলে যে আর কম, ফ্যামিলির জন্য 1 চামচ দেওয়া দরকার, কিন্তু যতটা সম্ভব না। কিন্তু এই খাবারটা খুব ইম্পর্টেন্ট বাঙালিদের। সেই জন্য আমাদের এই যে ধনিয়া পাতা, একটু মশলা দেওয়া, লেবু দেওয়া, এসব দিয়ে আমরা কিন্তু রান্না করতে হবে। এটা আরেকটা ব্যাপার, কিন্তু আমাদের তো অল্টারনেটিভ খেতে হবে। কিন্তু লবণটা এত খারাপ যে আমি একটা স্টাডি করে দেখলাম, লবণ খেলে আমরা যেটা আগে মনে করতাম কিডনি লবণ খেলে শরীরে পানি জমে তারপরে ব্লাড প্রেশার বাড়ে, এখন আমরা দেখছি যে পেশেন্টের, আমার কিডনি পেশেন্টের, ওর কিডনি নাই, সে লবণ খাওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার বেড়ে যাচ্ছে 5 মিনিটের মধ্যে। তার মানে লবণ ডাইরেক্টলি ব্লাড প্রেশারও বাড়ায়। সুতরাং লবণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে ওয়েট কমানো, 5 পয়েন্ট ওয়েট কমালে কিন্তু 10 পয়েন্ট, 5 থেকে 7 মিলিমিটার ব্লাড প্রেশার কমে। এক্সারসাইজ করা, 30 মিনিট হাঁটা, ঘুমানো। আমরা অনেকে মনে করি জেগে থাকি, টেলিভিশন দেখি, এই সেই। 7 ঘন্টা থেকে 8 ঘন্টা যদি কেউ না ঘুমায়, তার কিন্তু ব্লাড প্রেশার বাড়বে। এবং অন্য জিনিস হবে, রেস্ট নেওয়া, এক্সারসাইজ করা, লবণ কম খাওয়া। তারপরে এংজাইটি, দুনিয়া অনেক কিছু আমাদের জীবনে ঘটবে, এটা নিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আমাদের এংজাইটিটা। এগুলো কিন্তু সবই একটা হরমোন বাড়িয়ে দেয়, যে হরমোনটা ব্লাড প্রেশারকে বাড়ায়। আর হাই ব্লাড প্রেশার কি করে, আমাদের রক্তনালীকে এত শক্ত করে ওইটা পরে নন কমপ্লায়েন্ট হয়, তখন হট করে ছেড়ে যায়। তো এটা গেল একটা। কিন্তু আরেকটা দেখা গেছে যে একজন যদি এক্সারসাইজ করে, সবকিছু করে, খাওয়া দাওয়া, ফ্রুট খাচ্ছে, রেড মিট কম খাচ্ছে, মাছ খাচ্ছে, যেগুলো দরকারি জিনিস, কিন্তু তারও হতে পারে এটা জেনেটিক। এটা তার যতই সে ভালো থাকে না কেন, তার ব্লাড প্রেশার হতে পারে। তার জন্য আরো বেশি ব্লাড প্রেশার মাপতে হবে। যে জেনেটিক কারণে হোক, বা আমাদের আমাদের খাদ্যাভ্যাস, বা আমাদের যেটা লাইফস্টাইলের জন্য হোক, ব্লাড প্রেশার হলে এটাকে ওষুধ খেয়ে বা খাবার কন্ট্রোল করে, না হলে ওষুধ খেয়ে কন্ট্রোল করতে হবে। এবং অনেকে ওষুধ খায়, মনে করেন তো ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ খাওয়ার পরেও প্রেশার বেশি, এটা সে বুঝেই না, ওষুধ খাচ্ছে, চেক কর। আমি একটা এই গত বছরই তো, হ্যাঁ, গত বছর নিউ ইয়র্কে আমি একটা 3টা বিয়েতে পিকনিকে, আমি আমার একটা মেয়ে ডাক্তার পড়ছে, সে ডাক্তারি, তাকে নিয়ে স্টাডি করলাম 200 মানুষের। তার মধ্যে আমরা যারা দেখলাম একই জিনিস, বাংলাদেশিদের যেহেতু আমি আগেও বলেছি যে হার্ট অ্যাটাক বেশি আমেরিকাতে, স্ট্রোক বেশি হচ্ছে, তো আমরা কিন্তু ব্লাড প্রেশার মাপা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট তাদের সাথে কথা বলা, তাদের খাবার স্টাইল, লাইফস্টাইল। একই জিনিস, আমরা খাবারের দিকে খেয়াল করি না, লাইফস্টাইল। সবার ডাক্তার আছে, কিন্তু এর প্রত্যেকের আগে একটা রিসার্চ বেরোলো যে ডাক্তার কাছে যায় না ব্রঙ্কসের মানুষ। এটা দেখা গেছে যে 90% মানুষের ডাক্তার আছে, যায় কিনা সেটা বলে নেই তারা। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে যে জিনিসটা কোনো সিমটম দেয় না, কোনো কিছু মনে হয় না, কিন্তু সাইলেন্টলি আমাদের কিল করে, এটাকে না মাপার আমাদের কোনো এক্সকিউজ নাই। আর এই যে পরিবেশ যেটা বলছে, বলতেছিল ইব্রাহিম, যে আমরা এখন শ্বাস নিতে পারছি না, স্মোক আসতেছে, অনেক জিনিস হচ্ছে, এগুলো তো অ্যাড করে আমাদের লাইফে। তো এনিওয়ে, আমি ব্লাড প্রেশার সম্বন্ধে আর কি বলে তো শেষ করা যাবে না, কিন্তু কয়েকটা জিনিস খালি বলি। এটা সাইলেন্ট কিলার, এটা যখন খুব বেশি না হয়,
স্ট্রোকের মতো না হয়, মানুষ তখন ডাক্তার কাছে যায় না। আর এটা নর্মাল কত জানো? 120 নর্মাল, এর বেশি হলে আমরা বলি ইলিভেটেড ব্লাড প্রেশার। আগে আমরা বলতাম 140 হলে নর্মাল, এখন 140 বেশি হলে আমরা এটাকে বলি স্টেজ 2, স্টেজ 1ও না। 140 থেকে 180 এটা স্টেজ 2, তারপর 180 উপর গেলে আর্জেন্ট। এটা আগে কিন্তু অনেকের পুরনো বইয়ের মধ্যে 140ও আপনার ভালো, 130 ভালো, নো, হাই হবে 120, রাইট? 120-এর উপরে হলেই এটাকে আমরা এলিভেটেড ব্লাড প্রেশার বলি। আর লো যেটা 129 নিচেরটা কত হতে হবে? নিচেরটা 80 নিচে, নিচেরটাকে খুব একটা কন্ট্রোল করা যায় না, কিন্তু উপরেরটাকে কন্ট্রোল শুধু করার জন্য নিচেরটাকে স্পেসিফিক্যালি করা তো ইজি না। কিন্তু 80-র নিচে, 120-এর নিচে আর 80-র নিচে হচ্ছে নর্মাল। এটা যাদের নাই তাদের মনে করতে হবে যে আমাকে খেয়াল রাখতে হবে আমার এটা যেন না বাড়ে। আমার একটা তাকে প্রশ্ন আছিল, যে ভাই একদম স্বাভাবিক প্রশ্ন, এই যে ব্লাড প্রেশার মাপার যন্ত্র একটা একটা পাম্প করে করে, এটা তো আর কঠিন, আপনার কোন সময় আওয়াজ দেন আওয়াজ বুঝি না, কোনটা মানে খুব সহজে একুরেট রেজাল্টটা দেয়? না, এখন একটা যে এই যে হাতের রিস্টের মধ্যে লাগায় আপনার ওই যে হোয়াট ইজ ইউর রিকমেন্ডেশন? এটা নিয়ে প্রায় আমাকে স্ট্রাগল করতে হয়, মানে একজন এক এক কথা বলেন। তো আই নিড ইউর, মানে আমরা আপনার কাছ থেকে জানতে চাই। এটা হচ্ছে একটা $1 মিলিয়ন প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। আঙ্গুলের ব্লাড প্রেশার, রিস্টের ব্লাড প্রেশার, পায়ের মধ্যে ব্লাড প্রেশার। আমার ডায়ালিসিস পেশেন্টে আমি এই 20 বছর আগে এগুলো এখন পর্যন্ত হাতের মধ্যে পাম দিয়ে যেটা করা ওটা হচ্ছে বেস্ট, কিন্তু পাম দিয়ে সবাই করতে পারবো না, একা একা যেটা অনেকে করতে পারে না। এখন যেটা ডিজিটালি বের হয়েছে যেগুলো, এগুলো আমরা কি করি, ওদেরকে নিয়ে আসতে বলি হাসপাতালে। আমাদের যখন দেখতে আসে ওদের মেশিন দিয়ে আমাদের মেশিনকে আমরা ইকুইলিব্রেট করে দেখি, যদি ঠিক থাকে, অনেকে এমব্রন টমব্রন এগুলো বেশ ভালোই থাকে, কিন্তু এগুলো ইনএকুরেট হতে পারে। যদি কেউ খারাপ লাগে, প্রেশার নর্মাল থাকে, ওই মেশিনটাকে তার অফিসে যে একজন ভালো ডাক্তার চেম্বারে চেক করাতে আমাদের ঠিক আছে কিনা। আর রিস্টের ব্লাড প্রেশার, নো, ডোন্ট ইভেন বাই দ্যাট মেশিন, এখনো ওইটা হয় নাই। আর যেটা হাতের মধ্যে কাপড়ের উপরে না, একদম খালি হাতের মধ্যে লাগাতে হবে যদি কেউ সিরিয়াসলি মাপতে চায়। এগুলো অনেক কোনের উপরে না রিস্টের মধ্যে দিলে হবে? আপনার রিস্টের মধ্যে দিলে এটা হবে না, এই জন্য হবে না। আমি নিজে 4টা ব্লাড প্রেশার রিস্টেরটা কিনে রোগীদের উপরে ট্রাই করি। আমার এগুলো যেটা আমার সাবজেক্ট, এটা যখনই কিছু বাইর হয় বিরাট করে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল, আমি পকেটে বসে দিয়ে কিনি। ইভেন নোনলি আমরা এখন পর্যন্ত সাইন্টিফিক্যালি এই যে হাতের মধ্যে ব্লাড প্রেশার মাপা ছাড়া, রিস্টে বড় পায়ে আমরা অনেক সময় হাতের ডায়ালিসিসের ফিস্টুলা আছে, আমাদের ডায়ালিসিস পেশেন্টরা আমরা পায়ে মাপি, কিন্তু আমি দেখেছি যে এটা টোটালি ইউজলেস না হলেও ম্যাক্সিমাম টাইমে এটা কাজ করে না। কিন্তু আমাদের যেটা আজকে মধ্যে কথা, যেটা যে ডিজিটাল ব্লাড প্রেশার যেটা সহজ, সেটাই ভালো, কিন্তু একটা ভালো কোম্পানির হতে হবে, এটাকে চেক করাতে হবে পাম্প দিয়ে যে ব্লাড প্রেশার মেপে যে ঠিক আছে কিনা, তাহলে ওইটা দিয়ে করা যাবে। তবে যাওয়ার আগে তাড়াহুড়ো করে সিগারেট খেয়ে, কফি খেয়ে, দৌড়ে এসব করা যাবে না। ঠিক মতো ঠান্ডা মাথায় বসে 5 মিনিট ওয়েট করার পরে তখন নিতে হবে। মেজারমেন্টটাই কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ভুল মেশিন নিয়ে নেই, ভুল সময় নেই, তাহলে আইতে আমি তাকে বেশি ওষুধ দিব অথবা ওষুধ কম দিব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইটা একটা আমাদের জন্য জানা দরকার। আমার একটি প্রশ্ন ছিল, আমি প্রশ্নটি করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই কর। আমি যেটি প্রশ্ন করতে চাই যে হাই প্রেশার বাড়ানোর ক্ষেত্রে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন, খাবার না অ্যাংজাইটি? কারণ অনেকেই আমরা দেখেছি খুব স্বাভাবিকভাবে খাবার নিয়ন্ত্রণে রাখা, লাইফস্টাইল স্বাভাবিক রাখা, কিন্তু মানসিক চাপ বা অ্যাংজাইটির কারণে দেখা গেছে যে পরীক্ষা করার সময় দেখা গেছে তার অনেক বেশি প্রেশার হাই হয়ে গেছে। তা আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিতে বলবেন? তোমার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা এক একজনের ডিপেন্ড করে একটার উপর, কিন্তু কমনলি খাবার মানে সল্ট এন্ড ফ্যাটি জিনিস। কিন্তু অ্যাংজাইটি যেটা, সল্ট হচ্ছে এটা পারসিস্টেন্টলি বেশি রাখে। আর অ্যাংজাইটি যদি কনস্ট্যান্টলি একজন অ্যাংজাইটি থাকে, একটা কথা যে হঠাৎ করে অ্যাংজাইটি হলো, প্রেশার বেশি থাকতেই পারে, পরে দেখলো পরের দিন প্রেশার কমে গেছে। এখন যদি আমি ওই অ্যাংজাইটির জন্য ব্লাড প্রেশারের জন্য প্রেশার তারে ওষুধ দিয়ে দিই, পরের দিন তার অ্যাংজাইটি কমে যাবে, তখন তার ব্লাড প্রেশার এত কমে যাবে সে ফেইন্ট হয়ে যাবে। সুতরাং অ্যাংজাইটি যেটা, সেটার জন্য ব্লাড প্রেশার কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে, তাহলে অ্যাংজাইটি ট্রিটমেন্ট লাগবে। কিন্তু মানুষের অ্যাংজাইটি নর্মালি হয় একটা, কেউ মারা গেল, কোন একটা চাকরি চলে গেল, একটা যে কোনো একটা কারণে
ওই কারেন্টটা চলে যাওয়ার পরে প্রেশার ওই ওই প্রেশারটা পার্মানেন্ট থাকে না, আপস এন্ড ডাউন হয়। সেই জন্য ওই প্রেশার দেখে ওটাকে ম্যানেজ করতে হবে। অ্যাংজাইটি ওষুধ দিতে হবে, কিন্তু ব্লাড প্রেশার ওষুধ যদি তখন বেশি দেওয়া হয় তাহলে তার যখন অ্যাংজাইটিটা টেম্পোরারি অ্যাংজাইটি কমে যাবে, ট্রাবল। কিন্তু সল্ট যেটা যে রেগুলার খায় এটা কিন্তু সাস্টেইন ব্লাড প্রেশার থাকে। তো তুমি যদি বলো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমি দেখবো, দুটাই দরকার, অ্যাংজাইটি লাইফের দরকার, কিন্তু সল্ট খাওয়া কমানো এটা সবচেয়ে বেশি দরকার। এবং সল্ট যতই দেখা যাচ্ছে দিনে দিনে, বিশেষ করে বাঙালিদের আমাদের সবকিছুতে লবণ, ডালের মধ্যে আমরা লেবু দিতে পারি লবণ না দিয়ে, মানে অনেক ধরনের। আমি ইনফ্যাক্ট চেষ্টা করতেছি যে টেস্ট মেনটেন করে একটা দোকান খোলার জন্য, যেখানে সব খাবার থাকবে আর সল্ট কম থাকবে। এনিওয়ে, তো আমি এটা সবার একটু মনে রাখবো। সোডিয়াম, যেমন ধরেন আমি একবার হাসপাতালে গেলাম, আমি হঠাৎ করে আমার দুর্বল লাগছিল। সোডিয়াম আর সল্ট একই জিনিস। আমরা সল্টের নাম না, হচ্ছে তো আমি তো সোডিয়াম বলছি, ক্লোরাইড। এটাই বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে হাসপাতালে গেলাম, যাওয়ার পর বললো তোমাকে হাসপাতালে ছাড়বো না, বিকজ তোমার সোডিয়াম একেবারেই লো। আমি বললাম তো এখন কি করতে হবে, হয় রাতে থাকতে হবে। আমি বললাম আমি থাকতে পারবো না বাবা, আমার যেতে হবে। বলে যে তুমি যেতে হলে তুমি আমরা তোমাকে দিতে পারবো না, বিকজ তুমি পড়ে যেতে পারো। তাই আমি বললাম যে আমি একটু লবণ খেলেই তো আমার সোডিয়াম ঠিক হয়ে যাবে। হয় এটা আমরা বলতে পারবো না, তোমাকে সাইন করে যেতে হবে। আমি সাইন করে এটা লবণ মুখে দিয়ে খেয়ে চলে আসছি আমি। তো তাহের, তোমার দুইটা জিনিস আছে। বডিতে সোডিয়াম যখন ব্লাড টেস্টে কম থাকে, তার সাথে কিন্তু টোটাল বডি সোডিয়ামের কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা। তো এটা অন্য কারণে, যে অনেক অসুস্থ মানুষ বাংলাদেশে বা যে কোনো কারণে, তাদের যেমন যারা দৌড়ায়, ম্যারাথন রান করে, অনেক কারণে কিন্তু হাইপোনেট্রিয়ামিয়া বলি আমরা, এটা হতে পারে। এটা অনেক কারণে হয়, ক্যান্সার হলে হয়। আর এমনি তোমার যেটা হয়েছে এটা সিম্পল অ্যাংজাইটির কারণে হতে পারে, অ্যাংজাইটি হলেও হয়। কিন্তু ওইটাতে তুমি সল্ট খেলে কোনো এক্সাম্পল হিসাবে কেউ না নিলেই খুশি হবো আমি। মানে এটা তো কোনো ভালো এক্সাম্পল হইতে পারে না। আপনি না, এটা- একজন রেসপন্সিবল মানুষ, আপনাকে ডাক্তার বলছে হাসপাতালে থাকবেন, আপনি লবণ খেয়ে চলে আসছেন। এটা আপনার এই আজকের এই আমি তো এটা এক্সাম্পল হিসেবে বলছি না। আমি বলছি, আমি না, মনে করছি এটা আমার এটা খুবই ইগনোরেন্স। নিন্দনীয় কাজ করেছে। আমি মনে করছি সোডিয়াম এটা বোধহয় আপনার জন্য- লবণ থেকে হয়, এই আপনার প্রশ্নটা জন্য ওই জায়গা থেকে ঝুঁকিপূর্ণ, আমি করছি। আপনার জন্য ঝুঁকিপূর্ণ, আপনার পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। রাইট, দ্যাটস রাইট। সো সোডিয়াম তাহলে লবণ খালি সোডিয়ামের আমি- সোর্স আমি- না, আরো অনেক কারণে আমি- সোডিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে, রাইট? তাহের, আমি বলি এটা ওই ইব্রাহিম আসলে ঠিক কথাই বলছে। তুমি যে পাবলিকলি বলতেছো চলে আসছো, এটা ডেঞ্জারাস। কারণ তুমি ইয়াং ম্যান, তোমার যে কারণে হয়েছে এটা সিম্পল, এটা কিছু না খেলেও কমে যায়। কিন্তু যখনই হাইপোনেট্রিমিয়া হয়, সোডিয়াম বডিতে কম থাকে, এটা কিন্তু অনেক সিরিয়াস জিনিস অনেক সময় ইন্ডিকেট করে। তো ওরকম যদি কেউ কমে আর যদি শরীর খারাপ লাগে, তাকে আইডেন্টিফাই করতে হবে কেন হয়েছে। যদি সত্যি সল্টের কম কারণে হতে পারে, যেটা আমাদের হয় না, অ্যালকোহলিকদের হয়, তারা খালি অ্যালকোহল খায় আর বিয়ার খায় আর কোনো মাঝে মাঝে সল্টের পিনাট খায়, তাদের হয়। অনেকের সাইকোলজি, সাইকিয়াট্রিক পেশেন্ট অনেক পানি খেয়ে ফেলে, যতটুকু পেশাব করতে পারবে তার থেকে তাদের হয়। তারপরে বডিতে ক্যান্সার, যে কোনো কারণে লাংসের ক্যান্সার, ব্রেন সিভিএ, অনেক কারণে কিন্তু হাইপোনেট্রিমিয়া হয়। এটার সাথে টোটাল সোডিয়ামের সম্পর্ক নাই। টোটাল সোডিয়ামের সম্পর্ক আছে খুব কম, কিন্তু ওইটা হচ্ছে আরেকটা ডিজিজের উপসর্গ। তো এই জন্য সোডিয়াম কম থাকে, হাসপাতালে যদি কেউ যায় তার সোডিয়াম কম থাকে, তারা পট করে ছাড়বে না। কেন ছাড়বে না? তার সিম্পল কারণে সোডিয়াম কমলো, সোডিয়াম খাওয়ার জন্য, অথবা তার অন্য একটা কারণে হয়েছে, এটা জানা দরকার। তো এটাতে বাংলাদেশে আমি প্রায় ফোন পাই, সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, আইসিইউতে ভর্তি হয়েছে, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। এগুলো একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে, যে ট্রিটমেন্ট সবসময় এক না, ডিফারেন্ট ধরনের ডিফারেন্ট হয় আর কি। বাট এনিওয়ে, তো সিরাম সোডিয়াম, ব্লাড টেস্টের সোডিয়ামের সাথে আমি যে সোডিয়াম বলছি, খাবার সোডিয়ামের সম্পর্ক ওইভাবে নাই। ওইটা বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, সবসময় ব্লাডে কম থাকবে না, কিন্তু টোটাল বডিতে কম থাকবে। রাইট। সো অনেকে, কেউ যদি বলে যে আমার সোডিয়াম ডেফিসিয়েন্সিকে ব্যালেন্স করার জন্য আমি লবণ খাবো, তাহলে এটা এই ধারণা ঠিক না। সোডিয়াম ডেফিসিয়েন্সি কম খাওয়ার জন্য আমরা লবণ অনেক সময় দেই যাদের ক্যান্সার হয়, যাদের দেখা গেছে কনস্ট্যান্টলি ক্রনিক সোডিয়াম পেশাব দিকে বেরিয়ে চলে যাচ্ছে, সেটা অন্য জিনিস, সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, একটা অসুস্থতা। কিন্তু সাধারণ মানুষের এই আমার লবণ একটু কম পাইলাম আমি খাবো, সেটা বলা ঠিক হবে না, না জেনে যে কেন। আর যেটা সাহেব যেটা বললো,
যে যখনই হাসপাতালে যায়, এটা একটু ইন্টারেস্টিং কথা সে বললো, যে কিছু পাওয়ার আগে ট্রিটমেন্ট হওয়ার সময় তারা একটা স্যালাইন দিয়ে দেয়, এবং দেখা গেছে 6 ঘন্টা 7 ঘন্টা পরে রোগী বলে আমার তো ভালো লাগতেছে, আমি আর চলে যাচ্ছি, ইমার্জেন্সি রুমে চলে যায়। এটা আরেকটা স্টোরি। এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যখন খারাপ ফিল করে, ডিহাইড্রেটেড ফিল করে, তখন যায়, যাদের একটু বয়স্ক। তো ডাক্তাররা যখন তাদের টেস্ট পেস্ট করে, বা দিস টাইম তারা স্যালাইন এমনি দিয়ে দেয়, এটা একটা নিয়ম। তাতে কিন্তু তারা ভলিউমটা রিপ্লিশন হয়ে যায়। এদের আবার দরকার সল্ট দেওয়ার। এটা হচ্ছে যারা ডিহাইড্রেটেড, তারা যে আজকে গরম বাইরে হচ্ছে, তাকে তোমাকে সল্ট খাইতে হবে। আবার সল্ট বেশি খেলে যখন দরকার হবে না সল্ট খাওয়ার, তখন আবার ব্লাড প্রেশার বাড়বে। তো সল্ট যেরকম খারাপ না, সল্ট আমাদের জন্য খুব দরকার, কিন্তু দ্য সেম টাইমে কখন বেশি খাবো কখন কম খাবো সেটা কমন সেন্সের ব্যাপার। ডিহাইড্রেশন হলে আমরা ওরা স্যালাইন খাই কেন? হ্যাঁ, কিন্তু ডিহাইড্রেশন হয় মানুষের, অনেকে ভয় আমার ব্লাড প্রেশার আছে আমি সল্ট খাবো না, এদিকে সে ডিহাইড্রেট হয়ে মারা যাচ্ছে, সে সল্ট খাবে না। এটাও রং। আমার যখন বমি করতেছি, ডায়রিয়া হচ্ছে, সল্ট দিবেন না ভাই, আমার তো ব্লাড প্রেশার আসে, এটা একটু মাছ, এটা ঠিক না। যাদের প্রেশার বেশি আছে, কন্ট্রোল হচ্ছে না, তাদের সল্ট কাট করতে হবে। যাদের ডিহাইড্রেশন হবে তাদের সল্ট স্যালাইন দিতে হবে বা খেতে হবে, টেম্পোরারিলি দাও, কিন্তু পার্মানেন্টলি হাই সল্ট ডায়েট ইজ নট গুড ফর ব্লাড প্রেশার। বিশেষ করে আমাদের যে ফুড হ্যাবিট, যেটা এক্সট্রা লবণ খাই সেটাও খারাপ। অনেকে আমরা তেঁতুল খাই, তেঁতুলে কিন্তু অনেক পটাশিয়াম, অনেক ক্ষতি করে, তাই না? না, পটাশিয়াম ব্লাড প্রেশারের জন্য ভালো। কলা, কিন্তু আবার পটাশিয়াম, বেশি হয়ে গেলে তো খারাপ। সোডিয়ামটা বেশ না, পটাশিয়াম যদি কিডনি ফাংশন প্রবলেম থাকে, পটাশিয়াম বেশি, তুমি ঠিক বলছো, খারাপ। কিন্তু এমনি পটাশিয়াম ভালো যাদের মানে ব্লাড প্রেশারের জন্য। তবে সল্ট কিন্তু ওই যে আমাদের অনেক জিনিসের মধ্যে সল্ট আছে, পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ, আমেরিকান যেগুলো খায়, আমরা আচার খাই, ও মাই গড, আচার মধ্যে ভরা শুটকি। সল্ট ইজ এ প্রিজারভেটিভ। শুটকি টুটকির মধ্যে অনেক সল্ট দিয়ে রাখে। তো কেউ যদি খাইতেই হয়, এগুলো ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে সল্টটা যেন, প্রিজারভেটিভ সল্টটা যেন চলে যায়, তারপরে যেন তারা খাইতে পারে। আর খাবার বেশ হচ্ছে যে অল্টারনেটিভ তৈরি করা, যে সল্টের মধ্যে সল্টের টেস্টের জন্য এই পুদিনা পাতা, ধনিয়া পাতা, লেবু টেবু এসব দিয়ে, ঝাল টাল দিয়ে, কাঁচামরিচ দিয়ে, এমন একটা ব্যবস্থা তৈরি করে যেন সল্টের যেন অভাবটা অনুভূতি না হয়। রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জিয়া ভাই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। অনেক কিছু আমরা জানলাম আজকে, অ্যান্ড দেন থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ, আপনার কাছে জেনে নিই খুব সংক্ষেপে আজকে, যে মেয়র মামদানির যে আপনার বাড়ির ভাড়া নিয়ে বা না বাড়ি কি নিয়ে একটা উনি নতুন একটা বিধানের চিন্তা করছেন, হোয়াট ইজ দিস, একটু জাস্ট সংক্ষেপে 2 মিনিটে শেষ শুনি। আমি যে কথাটি বলতে চাই যে 23 দফা পরিকল্পনা, অর্থাৎ হাউস, আমরা যদি বলি যে অক্টোবর থেকেই মূলত উনি যে পরিকল্পনাটা করেছেন, এবং অক্টোবর থেকেই সেটা বাস্তবায়ন শুরু হবে, এবং ভাড়াটিয়াদের যে ইউনিয়ন আছে আনুষ্ঠানিকভাবে অক্টোবর থেকে স্বীকৃতি দেওয়া হবে। এবং প্রথম অপারেশন হিসেবে যে অভিযোগগুলো পড়বে, কারণ অক্টোবর থেকে এরই মধ্যে উইন্টার চলে আসবে, যে বাড়িওয়ালারা অভিযোগ পাওয়া যাবে যে তাদের হিটিং মেশিন গুলো ঠিক রাখছে না এবং তারা তাপ পাচ্ছে না, তাদের জন্য কঠোর অবস্থানে যাবে। এই বিষয়টি আমরা নজরে এসেছে। আর এইচপিডি অর্থাৎ হাউজিং অ্যান্ড প্রিজার্ভেশন ডেভেলপমেন্টের দিনা লেভি উনি যেটা জানিয়েছেন যে 3টি বিষয়ে স্পেশালি গুরুত্ব দেওয়া হবে। যেমন ধরেন দীর্ঘদিন ধরে বাড়িওয়ালাদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া যাবে, ফিক্স দ্য সিটি, অর্থাৎ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে যে আসলে তারা কি আসলেই অভিযুক্ত। এছাড়া এনফোর্সমেন্ট ডেজ কর্মসূচির মাধ্যমে আমরা দেখছি যে ছাদ থেকে অর্থাৎ বেসমেন্ট পর্যন্ত পুরো বাসাটা পরীক্ষা করা হবে। অক্টোবরের মধ্যে এই দুটো বিষয়কে প্রাধান্য দেওয়া হবে, এবং টোটাল 3 বছর মেয়াদি এই জোহরান মামদানি যেটা 23 দফা সংস্কারের বিষয়ে কথা বলছেন, 3 বছরের মধ্যে পুরোটা বাস্তবায়ন হয়ে যাবে। এদিকে বাড়িওয়ালা, তাদের পক্ষে বাড়িওয়ালারা একটি কথা বলছেন যে এমনিতে সব খরচ বেড়ে গেছে, শুধু অভিযোগের উপরে যদি শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে যেন সুষ্ঠু তদন্ত করা হয়, এই বিষয়টিকে বিশেষ প্রাধান্য দিয়েছে। তবে ভালো বাড়িওয়ালাদের জন্য $100 মিলিয়ন একটি বীমা তহবিলের কথা বলেছেন জোহরান মামদানি। উনি বলেছেন 2027 সালে 20,000 নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে 2030 সালের মধ্যে 1 লাখ আবাসনে সম্প্রসারিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ ভালো বাড়িওয়ালাদের জন্য অবশ্যই ভালো খবর রয়েছে। এতটুকুই। থ্যাংক ইউ, থ্যাংকস।
সাহাব ভাই, কিন্তু any- আমি যে anything? বাড়ি উনি যেটা বলতেছে, কিন্তু বাড়িওয়ালার হিসাবে আপনার যে আপনার পানির বিল বাড়ছে, ইলেকট্রিসিটি বিল বাড়ছে, আপনার ন্যাশনাল গ্রিডের বিল বাড়ছে, তারপরে অনেকে ভাড়াটিয়ারা আবার অ্যাডভান্টেজ নেয়, ভাড়া দিতে চায় না। তো এই অবস্থায় কি বাড়িওয়ালারা কি এমনি? আর তারপর এখন যেটা নিয়ম করছেন উনি, আগে তো করছে আপনার আর ইসের ক্রেডিট চেকের পয়সা এখন বাড়িওয়ালা দিতে হবে। তারপরে হলো আপনি বা রিয়েল এস্টেট এজেন্টের যে পয়সাটা, এটা কিন্তু অনেক আগে অলরেডি হয়ে গেছে। পয়সাটা আগে যেরকম যারা বাড়ি খুঁজতেছে তারা দিত, এটা কিন্তু এখন বাড়িওয়ালার দিতে হবে। তখন আলটিমেটলি বাড়িওয়ালা পাচ্ছে আর কি, বাড়ির অনেক ওই বাড়ি রেখে তো কারোর কোনো লাভ নেই নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে। তারপরে হলো প্রত্যেক সকালবেলা বিকেলবেলা তার স্যানিটেশন আইসা একটু ময়লা পাইলেই রাস্তায় যারা হেঁটে যায় কাপ ফেলে, সিগারেট ফেলে, এই জন্য বাড়িওয়ালারাই এটার $100 ফাইন দিতে হয়। তারপরে গার্বেজের জন্য নিয়ম কানুন করছে, আপনি ভাত আলাদা ফেলতে হবে, বিভিন্ন জিনিস আলাদা ফেলতে হবে। তার মানে আপনি যদি প্রত্যেক আলাদা একজন লোক রাখতে হবে আপনাকে এগুলো সেপারেট করে রাখার জন্য। তাই আলটিমেটলি বাড়িওয়ালারা কি পাবে? বাড়িওয়ালা নিউ ইয়র্ক সিটিতে বাড়ি রেখে কোনো লাভ আছে? হুম, হ্যাঁ? ঠিক আছে, এটা আপনার মনের দুঃখ শুনছি আমরা। সো আমার বোনের দুঃখ না, সবাই আমাকে বলে আপনারা যারা তাদের করেন, হ্যাঁ, একমাত্র যদি আপনি জ্যাকসন হাইটে যে ব্যবসাগুলো করে দোকানের সামনে, তারাই ভালো আছে, তাদের কোনো কিছু করে না মেয়র মামদানি। পুরো রুজভেল্ট অ্যাভিনিউতে যে তারাদের ডিবেট করছিল যে রুজভেল্ট অ্যাভিনিউ ক্লিন করবে, কিন্তু আমি তো দেখছি যে রুজভেল্ট অ্যাভিনিউর অবস্থা আমাদের ওই যে প্রথম যখন আমরা আইছিলাম 42nd স্ট্রিটের অবস্থা ছিল, ওই অবস্থা হয়ে গেছে আর কি। এখানে এখানে কি মানে রুজভেল্ট এভিনিউতে কি কি ঘটনা, এটা নিয়ে প্রায় শাহাবুদ্দিন ভাই বলেন, মানে কি ওখানে আসল ঘটনা কি? আপনি যদি অনেক আগে আসতেন, সাদেক জানে 42nd স্ট্রিটের কি অবস্থা ছিল, রাস্তায় কি টাইম স্কয়ারের ওখানে কি অবস্থা ছিল আর কি। ওখানে মেয়েরা হাঁটতে পড়াইতো, সেক্স ওয়ার্কার, এটা কি এখন জ্যাকসন হাইটে চলে গেছে নাকি? জ্যাকসনাইটে পুরো জ্যাকসনের রুজভেল্ট অ্যাভিনিউতে দাঁড়ায় সব করতেছে। হ্যাঁ, কি আপনি কি আসবেন এখানে? না এটা তো একটা উদ্বেগ, এটা তো একটা উদ্বেগের কারণ। আপনি তো জ্যাকসন ওইদিকে ঘুরে যাবেন, এইদিকে তো আসেন না। না আপনি তো সব দেখেন রেস্টুরেন্ট আছে বাঙালি, ওই জায়গাটা ঘোরেন, একটু এদিকে এসে দেখে যান আর কি। এটা আসবো শাহাবুদ্দিন ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। না, আজকের সময় আমাদের অলমোস্ট শেষ, অলরেডি টাইম ইজ ওভার। সো মুকুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কালকে পরশু দুই দিন Okay, আপনাকে thank you. আবার কষ্ট দেব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ Okay. সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সময় ফাইনাল খেলায় সবাইকে দাওয়াত থাকলো, মাঠে দেখা হবে। জি, মাঠে দেখা হবে। I look Thank you. for you, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। সাহাব ভাই, কালকে আবার আপনার সাথে কথা বলবো। নাজমুল হাসান, thank আপনাকে you. অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।